নমস্কার, দেখছেন বিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। 2026-এর আগে তৃণমূল কংগ্রেস পথের কাঁটা উপড়ে ফেলতে চায়, এমনটাই অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই নির্বাচন যেন রাষ্ট্রপতি শাসন জারি করে হয়, নির্বাচন কমিশনকে সেটাই দেখার কথা বললেন তিনি। বারুইপুরে ধুন্ধুমার ঘটনা ঘটল, আর গতকালের ঘটনার পর আজ কলকাতা হাইকোর্টের অনুমতিতে শর্ত সাপেক্ষে তমলুকে ফের বিজেপির মিছিল রয়েছে, যেখানে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা নিজেই। আলোচনা করবো এই নিয়ে। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করিয়ে দিই। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন, ডক্টর তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন, আইনজীবী শীর্ষেন্দু সোনা রায় এবং সৈকত গিরি। সবাইকে স্বাগত জানাই। শুরুতেই আপনাদের দেখাবো যে টেনশনের পরিস্থিতি তৈরি হলো গতকাল বারুইপুরে। তৃণমূল এবং বিজেপি যাদের জোড়া কর্মসূচি, আর তাকে নিয়ে কিন্তু বারুইপুর একেবারে উত্তপ্ত হয়ে উঠল। বিরোধী দলনেতার গাড়ি ঘিরে ফেলা হলো, কালো পতাকা দেখানো হলো, চোর চোর স্লোগান, গো ব্যাক স্লোগান দেওয়া হলো, আর পাল্টা জয় শ্রীরাম স্লোগানে একেবারে বিজেপি নেতাকর্মীরা তারা সরব হলেন। ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে। একটা থেকে তিনটা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন, তোলাবাজ অভিষেক, সেই তোলাবাজ চোর, তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া। তোরা কে হরিদাস পাল, তোদের ভয় করব। এখানকার পুলিশ এসপি, আপনি আজকে যা করলেন তার হিসাব হবে। যেটা হচ্ছে ভিকটিম কার্ড। ওনাকে কেউ পথের কাঁটা মনে করবে? মানুষের সঙ্গে যোগাযোগহীন একজন লোক, তাকে আমরা সরাতে যাব কেন? থাকলে আমাদেরই ভালো। যাকে বিধায়করা ছেড়ে চলে যাচ্ছে, কাছের লোকরা, মানুষ তো কবে ছেড়ে চলে গেছে। গতকালের ঘটনার প্রতিবাদে 27 তারিখ এসপি অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। আমি আলোচনায় আসবো, সমীরদাকে দিয়ে শুরু করবো। সমীরদা, যে বক্তব্যটা গতকাল শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক হিসেবে আমরা বলতে শুনলাম, যখন তিনি শাসক দলে ছিলেন সেই বক্তব্য যেমন তার গলায় শোনা গিয়েছে, তার থেকেও বেশি শোনা গিয়েছে একদা বিরোধী দলনেত্রী হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বাম আমলে একাধিক আঘাত তাঁর শরীরে রয়েছে, তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে এমন অভিযোগ তিনি দীর্ঘদিন করেছেন। বিরোধী পরিসর কোথায়? গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, যে অভিযোগ একসময় বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, আজকে পুলিশ মন্ত্রী তথা প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন, সেখানে তার সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করছে বিরোধীরা। দেখুন, বিরোধী দলনেতার বিরোধী হলেও তার দায় দায়িত্ব এবং কর্তব্য সরকারের সঙ্গে থেকে কোনো অংশে কম নয়। কিন্তু গণজাগরণ, কুকথা, চ্যাংদোলার এটা প্রতিক্রিয়া। আপনারা নিউটনের থার্ড ল নিশ্চয়ই জানেন যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া। রাষ্ট্রপতি শাসনের কথা বলছে রাস্তায় দাঁড়িয়ে, সংবিধান বলে তো একটা জিনিস আছে। এবং মাথায় রাখবেন, গণতান্ত্রিকভাবে কালো পতাকা দেখানোটা তো অগণতান্ত্রিক নয়। আমার ওইখানে তো আর গেরুয়া পতাকা দেখাবে না, ওইটা তো কালো পতাকা দেখাবে, বিক্ষোভ হবে। এবং 1টা থেকে 3টে, তারপরে 4টা থেকে 6টা বারুইপুর পুলিশের যা পারমিশন ছিল। তো স্বাভাবিকভাবে আজকে দিল্লি থেকে কেন্দ্র সরকারের, আপনি জানেন কুসুমিতা ম্যাডাম, তৃণমূল কংগ্রেসের জোড়া সভার অনুমতি ছিল। 4টের সময় শুভেন্দু অধিকারী এলাকায় ঢুকেছেন, সেই সময় এবং আপনি সভাটা দেখুন, অত্যন্ত শৃঙ্খলিত সভা। এবং যাদবপুরের বুকে ব্রাত্য বসুর গাড়ি যেভাবে ভাঙচুর করা হয়েছে, একটা মন্ত্রীর গাড়ি, যেখানে উচ্ছৃঙ্খল বাম অতি বামরা দেখিয়েছে তাদের কর্মসূচি। এখানে কিন্তু আপনি ভালো করে দেখুন, একদিকে পুলিশ, একদিকে জনগণ চুপ করে প্রতিবাদ করছে, কালো পতাকা দেখিয়ে। লাঠি দিয়ে মারা, এই করা, দেখান যে কোথাও গাড়িতে আঘাত হয়েছে বা কিছু হয়েছে বা ভেঙেছে। চুপ করে প্রতিবাদ, যেখানে তৃণমূল কংগ্রেস তারা জোড়া সভা করেছিল। অবশ্যই আমি আলাদা করে শীর্ষেন্দুদার কাছে আসবো টাইমিং নিয়ে এবং অনুমতি নিয়ে, কিন্তু সেই একটা চুপ করে সভা, এবং যেখানে শুভেন্দু অধিকারীকে কেন হত্যা করা হবে? তৃণমূল কংগ্রেস তো চাই এরকম বিরোধী। দেখুন, কালকে একটা বড় সড়ো গন্ডগোল হতে পারতো, ওখানে বোম পড়তে পারতো, ওখানে মানুষের মৃত্যু হতে পারতো।
এই তৃণমূলের পুলিশ কি করেছে দেখুন, রাজনীতি হয়। তৃণমূলের পুলিশ কি করেছে দেখুন, আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে অনুমতি দিয়েছে, তাহলে সেই অনুমতি দেওয়ার পরে সেই জায়গাতেই প্রায় এরকম দুটো কি করে তৃণমূলের কি অনুমতি দেয় সেই একই দিনে। তার মানে উদ্দেশ্য হচ্ছে সেখানে যে তৃণমূল যখন গিয়ে গন্ডগোল করবে সেটাকে একটা বাহানা দেখানো যে আমাদেরও একটা পুলিশের থেকে অনুমতি ছিল। আর সেই জন্য এই বিরোধী দলনেতার গাড়ির উপরে লাঠি দিয়ে ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে। তারপরে তিনি যদি আজকে বেরিয়ে আসতেন হয়তো তার মৃত্যু হতে পারত। তাহলে আপনি বলছেন শাসক দলের কর্মী সমর্থকরা তারা পুলিশ প্রশাসনকে একেবারে ব্যবহার করেছেন, মানে অপব্যবহার করেছেন এই বিজেপির মিছিলের এগেইনস্টে। এটা তো তৃণমূলের পুলিশ, এটা তো হচ্ছে বাংলার পুলিশ নয়। এরা সেই তৃণমূলের পুলিশ তৃণমূলকে অনুমতি দিয়েছে। যেমন উত্তরপ্রদেশের পুলিশ হাতরাসে গেলে তাদেরকে এয়ারপোর্টে আটকে দেয়। বলবেন না আপনি গাড়ি ভাঙা বলছেন, এমপিদেরকে আটকে দেয় এয়ারপোর্টে। জেপি নাড্ডার গাড়ি কারা ভেঙেছিল? কিসের পুলিশ? উত্তরপ্রদেশের সঙ্গে তো আমরা পশ্চিমবঙ্গের তুলনা করেই না, একেবারে আমরা সমিতদা উত্তরপ্রদেশের মহাগঙ্গ, পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর আমরা তুলনা করব কেন? আমি একবার থামাই, আমি একবার শীর্ষেন্দুদার কাছে যাই। শীর্ষেন্দুদা, অত্যন্ত টেকনিক্যাল একটা জিনিস, সেটা হচ্ছে প্রথমে বিজেপি তারা মিছিলের অনুমতি চেয়েছিল, সেই অনুমতি তারা পেয়েছিল। কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে কলকাতা পুলিশ অনুমতি দিতে চায় না। ঘটনাক্রমে গতকাল কিন্তু বিজেপি প্রথমে মিছিলের অনুমতি পায়, একেবারে নির্ধারিত কোন জায়গা থেকে কোন জায়গার সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ঠিক তার আগে শাসক দলের একজোড়া মিটিং হবে, সেই স্ট্যাটিক মিটিং এর অনুমতি কলকাতা পুলিশ দিল, এবং যে রুটে বিজেপির মিছিল ঠিক তার আগে সেই রুটেই একজোড়া শাসক দলের মিটিংকে তারা অনুমতি দিল। মানে এটা যদি উল্টো হতো আদৌ এই অনুমতি কলকাতা পুলিশ দিত? সংবিধানের 19 এক তার মৌলিক অধিকার হচ্ছে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা যে কোনো মানুষের। সেই জায়গাতে গণতন্ত্রের মূল মন্ত্র যেমন আইনের শাসন, সদক্ষ প্রশাসন, তেমনি শাসক এবং বিরোধী দল দুদলই থাকবে, দুজনরাই থাকবে, দুজনেরই গুরুত্বপূর্ণ। এবং একটা বিধানসভার বিরোধী দলের নেতা একটা ক্যাবিনেট মন্ত্রীর তার পদমর্যাদা পায়। সেই জায়গাতে তাদের যেমন সভার অনুমতি দিয়েছেন এসপি, তেমনি অন্য দলের শাসক দলেরও যে অনুমতি দিয়েছেন তার সময় কেন নির্ধারিত করেননি? এসপির কাজটা কি? এসপির কাজ কি এই শাসক দলের হয়ে কাজ করা? না, প্রত্যেক মানুষেরই এসপি তিনি। আজকে পুলিশ মন্ত্রী কেন এসপিকে বলবেন না যে এই ঘটনা যদি আরো বড় কিছু হতো, যদি না হতো, না হোক সেটা আমরা চাই, কিন্তু জনসাধারণ সর্বসাধারণ মানুষ তো এরকম আতঙ্কে ভুগবে না। আজকে বারুইপুর থেকে সব পুড়ে এই জায়গাতে আজকে সভা হবে, সেখানে আদালত থেকে অনুমতি নিতে হবে কিসের জন্য? কেন? প্রত্যেকটা মিটিং মিছিল প্রত্যেকটা জায়গায় আজকে যেমন যাদবপুরেও শিক্ষামন্ত্রীকে আঘাত করা যেমন খারাপ, তেমনি ছাত্রদের ওখানে গাড়িতে পিষে দেওয়াটা সেটাও খারাপ। একদম, এবং সেখানেও কিন্তু কলকাতা পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। এই যে বাক স্বাধীনতার কথা বললো না, বিশ্বে ভারতবর্ষে এই মুহূর্তে মোদি 10 নম্বরে, অর্থাৎ 31তম 33তম শেষের অর্থাৎ 33-এর মধ্যে 34তম স্থানে। বাক স্বাধীনতা কাকে বলে? কে কি খাবে, কে কি বলবে, কে কি বলবে? সংবাদ মাধ্যমে কণ্ঠরোধ, হাতরাসের ঘটনায় কাপিল খানকে কিভাবে অত্যাচার করা হয়েছে। কিন্তু উদাহরণ যখন দেখাবেন কেন্দ্রের পাশাপাশি রাজ্যের ভূমিকাটা কতটা স্বচ্ছ সেটাও তো আপনাকে পরিষ্কার করে বলতে হবে। পশ্চিমবঙ্গে বিরোধীদের বাক স্বাধীনতা কতটা রয়েছে তার সব থেকে বড় উদাহরণ তো রাজ্য বিধানসভা, যেখানে প্রত্যেক দিন কোনো না কোনো ইস্যুতে বিজেপি বিধায়করা তারা বাইরে চলে আসছেন, একেবারে তাণ্ডবের ছবি। আজকেও কিন্তু বিধানসভা সরগরম হওয়ার একটা আশঙ্কা রয়েই যাচ্ছে। তবে গতকাল ঠিক কি হলো? একদিকে বিরোধী দলনেতা তার গাড়ি ঘিরে কালো পতাকা হলো, গো ব্যাক স্লোগান হলো, বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো ইট পাথরও ছুঁড়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা, যাকে শান্তিপূর্ণ বলে বলছেন সমীরদা। এই হচ্ছে সেই ছবি, সেই ঘটনা গতকাল ঘটে। রাষ্ট্রপতি শাসনের কথা অবশেষে বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন একবার। ইলেকশন কমিশন দেখুক পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি। যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না। রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই। সেফ ডেমোক্রেসি 20 বার বাস দিয়ে গাড়িতে মেরেছে, বাইরে থাকলে মাথা চৌচির হয়ে যেত। ভাইপো ব্যানার্জি তিনি আজকে বারুইপুরে বিরোধী দলনেতা এবং বিজেপি এমএলএদের ঢুকতে না দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। যদি রাষ্ট্রপতি শাসন করতে হয় তাহলে পদপিষ্ট হয়ে
এত হাজার মানুষ মারা গেছে, সেগুলোকে চেপেছে যে রাজ্য, তাকে আগে রাষ্ট্রপতি শাসন করতে হয়। গোবলসের থিওরি যেটা, সেটা বিজেপি করছে, বারবার একটা মিথ্যা প্রচার করে সেটাকে মানুষের সামনে সত্যি প্রমাণ করার চেষ্টা করছে। আমি এই জায়গায় একবার সৈকতের কাছে যাব। সৈকত, অতি সম্প্রতি আমরা জানি যে মণিপুরের ঘটনার পরে কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, যদিও এখনো কিন্তু পরিস্থিতি নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, এখনো অশান্তির ঘটনা কেন ঘটছে। কিন্তু এখানে আমার বক্তব্য হচ্ছে, আজকে শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করছেন যে গতকাল যে ঘটনা ঘটেছে তাতে তার মাথা ফাটতে ফাটতো, তিনি আহত হতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গাতে তিনি বলেছেন যে বামেরা তার মাথা ফাটানো তো মানে কম কথা, একেবারে শরীরের কোনো অংশই তার আর অক্ষত নেই, একেবারে ভেঙে চুরে একাধিক ফ্র্যাকচার তার শরীরে রয়েছে। এবং তার কারণটাই হচ্ছে বিরোধী নেত্রী হিসেবে তিনি প্রতিবাদ করতেন এবং তাকে আটকানোর জন্য বামেদের সেই পদক্ষেপ। আজকে সমালোচনা করবেন কিভাবে? মমতা বন্দ্যোপাধ্যায় সব কথা বিশ্বাস করতে হলে 34 বছরে তাহলে যোগমায়া দেবী কলেজে স্পেস সায়েন্স বলে কোনো একটা সাবজেক্ট ছিল হয়তো। মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরে এত মার খেয়েছেন, অথচ আসার পর বাম আমলে যতজন পুলিশ অফিসারের দায়িত্ব বুদ্ধবাবু জ্যোতিবাবুরা দিয়েছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে ঘুরে বেরিয়েছেন, তাদেরকে আবার প্রমোশন দিয়েছেন। দেখুন, দুটো বিষয়, এক হচ্ছে নাগপুরের লেখা স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে, 3 দিন ধরে RSS এর মিটিং হয়ে গেছে। মোহন ভাগবত বলেছেন যে মমতার সঙ্গে আছি। আরজিকর থেকে যাদবপুর তৃণমূল বিজেপি একসঙ্গে পথ হেঁটেছে। বারুইপুরে শুভেন্দু অধিকারীকে বিজেপিকে মাইলেজ দিতে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডারা যারা সমাজ বিরোধী, তারা বারুইপুরকে অশান্ত করলো এবং প্র্যাকটিক্যালি বিজেপির হালে পানি দিল। আপনি যদি দেখেন নারায়ণগড় শুভেন্দু অধিকারী নিজের জেলা, সেখানে তৃণমূলের পার্টি অফিসে মহিলা ধর্ষিতা হলেন, একবারও অভিযান হলো না। দিনহাটায় তৃণমূলের অঞ্চল সভাপতি, তার বিরুদ্ধে অন এয়ার রেকর্ড একজন মহিলা প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ আনলো, সেখানে বিজেপি নেতা মন্ত্রীদের খুঁজে পাওয়া গেল না। এই বারুইপুর থেকে ঢিলছোড়া দূরত্বে পুলিশি লকআপে এক সংখ্যালঘু ছেলেকে পুলিশ অফিসার পিটিয়ে মারলো, একবার বিজেপিকে খুঁজে পাওয়া গেল না। তার কারণ কি? নারী নির্যাতন, পুলিশি অত্যাচার, এসব নিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। আর এই শুভেন্দুবাবু বলছেন রাষ্ট্রপতি শাসন, নারী নির্যাতন নিয়ে বিজেপি কেন কথা বলতে পারবে না? সৈকত, একেবারে সন্দেশখালী ঘটনায় সবথেকে বেশি সরব কারা হয়েছিল? সন্দেশখালী ঘটনায় সবথেকে সরব কারা হয়েছিল সৈকত? একদম, আমি আপনাকে বলি, গোটা রাজ্য জুড়ে এই যে ধর্মের ভিত্তিতে রাজনীতির বিরুদ্ধে প্রথম ইমামবাতের বিরুদ্ধে মামলা করেছিলেন বিকাশ ভট্টাচার্য। এই রাজ্যে পার্ক স্ট্রিট থেকে শুরু করে আরজিকর অবধি আজ অবধি নিজেদের স্ট্যান্ডে অনড় থেকেছে আমরাই, বামপন্থীরাই। আপনাকে আমি দুটো যারা নিজেরা ধ্বংস ঘটিয়েছে, যারা যাদের মধ্যে সবাই বলবেন এক সেকেন্ড। আমি দুটো পয়েন্ট শুধু বলি, এই যে বারবার শুভেন্দুবাবু বলছেন রাষ্ট্রপতি শাসন, এই রাজ্যে যতজন আইপিএস এর বিরুদ্ধে দিয়েছেন গত জানুয়ারিতে সুপ্রিম কোর্টে আমি শুভেন্দু অধিকারীর বক্তব্যে অবশ্যই আসবো। রাষ্ট্রপতি শাসনের কথা গতকাল শুভেন্দু অধিকারী বলেছেন, কিন্তু আমি গত বছরের জুলাই মাসের একটা রেফারেন্স অবশ্যই এখানে দিতে চাইবো, যেখানে তিনি রাষ্ট্রপতি শাসন নয়, পশ্চিমবাংলার যা অবস্থা তাতে উপদ্রুত আইন কার্যকর করা হোক, সেই দাবি কিন্তু তিনি জানিয়েছিলেন। একবার আপনাদের দেখাই, গতকাল এই তাণ্ডবের পরিস্থিতি তৈরি হলো, আজই কিন্তু একেবারে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে তমলুকে বিজেপি সভা করতে চলেছে। দেখুন, বৃহস্পতিবার তমলুকে রাজবাড়ী ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত শর্ত সাপেক্ষে বিজেপিকে মিছিলের অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। স্থানীয় সূত্রে খবর, দোলের দিন তমলুকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। বৃহস্পতিবার তমলুকে প্রতিবাদ মিছিলের ডাক দেয় বিজেপি, তবে তাদের দাবি পুলিশ সেই মিছিলে অনুমতি দেয়নি। এরপরই কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। বুধবার মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে মামলা। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, যে জায়গায় অশান্তির প্রতিবাদে এই মিছিল হচ্ছে সেখানে 15ই মার্চ শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। হামলার অভিযোগে এফআইআর করে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বিজেপির মিছিলের প্রস্তাবিত রুটে মসজিদ আছে, প্রশাসনিক ভবন আছে, আদালত আছে, সাধারণ মানুষের অসুবিধে হবে। তখন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আমি যখন রাসবিহারী অ্যাভিনিউ দিয়ে যাই তখন দেখতে পাই যে কারা কারা নিয়মিত অনুমতি পাচ্ছে। রাজ্য সরকারের তরফে সওয়াল করা হয়, বিকেল 3টায় কেন, সন্ধ্যে 7টায় মিছিল করুন, সকাল 9টায় করুন। বিজেপির তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, 1 ঘন্টা সময় দিন, মিছিল শেষ হয়ে যাবে। তখন কটাক্ষের সুরে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত প্রশ্ন করেন, কার হয়ে এই মুচলেখা দিচ্ছেন, যিনি আদালত থেকে রক্ষা কবচ নিয়ে ঘুরছেন আর যা ইচ্ছা বলে বেড়াচ্ছেন? জবাবে বিজেপির আইনজীবী বলেন, রাজ্য সরকার মিথ্যে মামলা দিলে আদালত তো রক্ষা কবচ দেবেই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, বৃহস্পতিবার সর্বাধিক 1000 লোক নিয়ে দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত তমলুকের রাজবাড়ী ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করা যাবে। শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে এবং কোনো রকম উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না। মিছিলের রুটে কোনো স্কুল পড়লে নিরাপত্তা বজায় রাখতে হবে। বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার তমলুকের মিছিলে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের কাছে যাব। ডক্টর মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল কংগ্রেস থেকেই বিজেপিতে গিয়েছেন। মিটিং মিছিলের অনুমতি শাসক দল দেয় কি দেয় না সেটা তিনি খুব ভালো করে জানেন। তাহলে গতকালের তাণ্ডব ঘিরে এই রাষ্ট্রপতি শাসনের দাবি বলুন আর তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, ট্র্যাপে ফেলা হচ্ছে, এই হুঁশিয়ারির কথাই বলুন না কেন, সেটা কতটা ধোপে টিকবে আসলে? দেখুন, উনি হচ্ছে কিন্তু কালকের মিছিল নিয়ে বলেননি। উনি বলেছেন যে গণতন্ত্রকে যে হত্যা করছে সেই অবস্থায় এই রাজ্যে অবাধ নির্বাচন সম্ভব নয়। এটা হচ্ছে পশ্চিমবাংলা তৃণমূলই ছাড়া আর সবাই সেটা বিশ্বাস করে। জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে তো বিধানসভা নির্বাচন হবে। এইটাই কিন্তু আপনি কি বলবেন সেখানে পুলিশ থাকবে না? আপনি তাহলে বলে দিন সেখানে পুলিশ থাকবে না কোথাও। আমি বলছি জাতীয় নির্বাচন কমিশন করবে, তো রাজ্য নির্বাচন কমিশন তো করবে না। আর আপনারা তো বাহিনীর দাবি জানাতেই থাকেন। এইখানেই বাহিনীরা থাকে বুথে, গ্রামে গঞ্জে গিয়ে থ্রেট করে তৃণমূলরা, আর সেটা হচ্ছে পুলিশের মদতে, সেটা হচ্ছে সিভিক ভলান্টিয়ারের মদতে। তার মানে রাষ্ট্রপতি শাসনই হচ্ছে একমাত্র সমাধান, এছাড়া উপায় নেই। অথচ জুলাই মাসে কিন্তু এই শুভেন্দু অধিকারী উপদ্রুত এলাকা হিসাবে ঘোষণা করার কথা বলেছিলেন, রাষ্ট্রপতি শাসনও নয়। রাষ্ট্রপতি শাসন আমরা বারে বারে বলেছি করেনি, কারণ তারা হচ্ছে নির্বাচিত সরকারকে ফেলতে চায় না। কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বলেছেন রাজ্যের মানুষের কথা, মানে বঙ্গ বিজেপি চায়, বঙ্গ বিজেপি চায় যে গণতান্ত্রিক উপায় নয়, এভাবেই রাষ্ট্রপতি শাসন জারি করে সরকার ডিসলভ করতে। বেশ বেশ, তাহলে 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 আর নির্বাচনের কথা, তাহলে আর অবাধ নির্বাচনের কথা বলছেন কিভাবে? অবাধ নির্বাচন হয় বলে বিরোধীদের কথা শুনে 100% সেন্ট্রাল ফোর্স দিয়ে 2016 বলুন, 2021 বলুন, 2024 বলুন, যা ভোট হয়েছে তৃণমূলকে মানুষ আশীর্বাদ ভুরি ভুরি ভাবে করে। স্বাভাবিকভাবে আজকে বিজেপির যে হতাশা, সেই হতাশার সাংগঠনিকভাবে হতাশা, আর ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব, আজকে তাপসী মণ্ডলকে ধরে রাখতে কারা পারল না? তারাই তো, যারা বুঝেছে যে বিজেপি মানে ধপ, বিজেপি মানুষকে যা বলে তা করে না। আজকে রাষ্ট্রপতি শাসন হলে বাংলার বিজেপি পার্টি অফিসগুলো কাদের বাসস্থান হবে জানেন? আমি বলছি না সেই নামগুলো, কেউ থাকবে না। রাষ্ট্রপতি শাসন একটা সাংবিধানিক সিস্টেম। এতটা ভারতবর্ষের সংবিধান দুর্বল নয় যে রাস্তায় আমি চেঁচিয়ে চেঁচিয়ে রাষ্ট্রপতি শাসন হয় না। তাহলে মণিপুরে, আজকে তমলুকে বিজেপি মিছিল করলে আপনাদের সমস্যা কোথায়? কোথাও সমস্যা নেই। তাহলে অনুমতি দেয়নি কেন? ধর্ম, সাম্প্রদায়িকতা, ভুল বোঝানো, মিছিলে কি হবে সেটা তখন দেখা যাবে। পুলিশ অনুমতি দিল না কেন? কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে শর্ত সাপেক্ষে। কলকাতা রাজ্য পুলিশ এই মিটিং কে কেন্দ্র করে পুলিশ হচ্ছে শান্ত পরিবেশ, মিছিল করতে না দিলে গোটা রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে তো? থাকছে তো? রাজ্য বিধানসভায় সেই পরিস্থিতি আপনারা রাখতে পারছেন তো? রাজ্যসভায় কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সরব হয়েছে শাসক দল, যার পাল্টা আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিবিআই ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে, যার পাল্টা বাংলায় বিজেপির উপর সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। These central agencies, sure, under previous governments the Supreme Court has said that they're a caged parrot, etc., etc. But the BJP claims to be a party with a difference. So we thought things would change. Nothing has changed in the last 11 years. For the benefit of the honorable member, sir, I'm going to now read out the glorious record of the CBI, sir. So over 6,900... One second. Honorable Home Minister. मान्यवर, मुझे लगता है आपने गृह विभाग की चर्चा के लिए इनिशिएट करने के लिए किया है। शायद उनको मालूम नहीं है माननीय सदस्य जी को कि सीबीआई और बाकी सारी एजेंसियों के नाम जो वो बोलना चाहते होंगे एक भी गृह विभाग में नहीं। मंत्री जी, सवाल से पहले इतना डर गए, आगे क्या होगा मुझे पता नहीं। No. Sir, over 6,900 cases of corruption have been registered by the CBI, sir. So 361 corruption cases have been pending since more than 20 years. I'm not yielding, sir. I'm not yielding. I am not yielding, sir. I'm not yielding. मान्यवर, ये जो जिक्र कर रहे हैं इस सदन को गलत तरीके की इंफॉर्मेशन दे रही है, इसलिए मैं स्पष्टता करने के लिए नंबर ऑफ केस जो वो सीबीआई के कह रहे हैं
वो माननीय सुप्रीम कोर्ट के और माननीय हाई कोर्ट के ऑर्डर से चुनावी हिंसा के लिए रजिस्टर किए गए केस है। जो चुनावी हिंसा बंगाल में हुई, ये सारे करप्शन के केस नहीं है मान्यवर, नीर कर रखे। और चुनावी हिंसा किस प्रकार की? चुनाव में हमारी सीटें ज्यादा आ गई, चुन कर जहां हमारा बहुमत था वो बूथों में हत्या की दी गई, महिलाओं के साथ बलात्कार किए गए। जब पीड़ित लोग, कोई एक्शन नहीं, कोई अरेस्ट नहीं, पीड़ित लोग जब पहुंचे हाईकोर्ट में, हाईकोर्ट के ऑर्डर से सीबीआई को जांच दिया गया है मान्यवर, हाईकोर्ट के ऑर्डर से दिया गया है। ये सुप्रीम कोर्ट को भी नहीं मानेंगे, हाईकोर्ट को भी नहीं मानेंगे। जमींदारी कौन कर रहा है वो अब पूरा देश देखेगा। और ये कह रहे हैं इनमें परिणाम नहीं आ रहा है, मैं इसलिए परिणाम नहीं आ रहा है, एक भी सीबीआई स्पेशल कोर्ट आज बंगाल में नहीं है, एक भी नहीं बनाई है। আমি এই পর্বের আলোচনা শুরু করব সৈকতকে দিয়ে। সৈকত, বারবার আপনারা অভিযোগ করেন যে এখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং রয়েছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একেবারে রাজ্যসভায় দাঁড়িয়ে দাবি করছেন যেখানে যেখানে পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে, যেখানে এগিয়ে রয়েছে, বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের হত্যা করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। না দেখুন, এই রাজ্যে হিংসার রাজনীতি, শাসক দলের বিরোধীদের উপর আক্রমণের ঘটনা নতুন নয়, 11 সাল থেকে অনবরতভাবে চলছে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমাদের উপর আক্রমণ হয়েছে, কংগ্রেসের উপর হয়েছে, এমনকি বিজেপির যারা নিচুতলার কর্মী তারাও মার খেয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যতজন বিজেপি কর্মী খুন হয়েছেন তাদের খুনিদের বিরুদ্ধে যে তদন্তের দায়ভার সিবিআই ইডির কাছে পৌঁছলো, সেই তদন্ত কোন জায়গায়? 1, 2, এই রাজ্যে দেখুন, এই তো কিছু হাওয়া গরম করে কথাবার্তা বলে তো লাভ নেই যে রাষ্ট্রপতি শাসন করতে হবে, ওই পেট্রোপল সীমান্ত গিয়ে বাংলাদেশকে ঠান্ডা করতে হবে, পুলিশ অফিসারদের এসপি অফিসে বুঝে নেব। আচ্ছা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের হাতে প্রচুর ক্ষমতা রয়েছে, তারা চাইলে বাংলাদেশ ইস্যুতে বিদেশ মন্ত্রকের মধ্যে দিয়ে কথা বলতে পারে, তারা চাইলে এসপিকে দিল্লিতে ডেকে পাঠাতে পারে, তারা চাইলে আইপিএসদের দিল্লিতে হাজিরা দিতে বলতে পারে। আমি দুটো ইনফরমেশন আপনাকে শুধু দিই, 2021 সাল থেকে আজ অব্দি কয়লা দুর্নীতিতে মোট 7 জন আইপিএসকে ডেকে পাঠানো হয়েছিল, সেই তদন্ত কোথায়? দ্বিতীয়ত হচ্ছে এই রাজ্যে রাজীব কুমার, যার বিরুদ্ধে জামিন পাবে কি পাবেন না সেই নিয়ে সুপ্রিম কোর্টে জানুয়ারি মাসে শুনানি ছিল, সেই শুনানিতে সিবিআই এর আইনজীবী উপস্থিত হয়। আমি এই জায়গায় একদম 3 নম্বর হচ্ছে, আপনি যদি দেখেন চাকরি দুর্নীতি মূল ইস্যু, এগুলোকে দূরে সরিয়ে শুভেন্দু ভার্সাস অভিষেক, মমতা ভার্সাস শুভেন্দু। বেশ, আমি এই জায়গায় সৈকত দুটো উদাহরণ দিয়েছেন। আমি তন্ময়দা আরো একটা ঘটনা মনে করিয়ে দিই যে অমিত শাহ তিনি বলছেন যে একেবারে বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের উপরে তৃণমূল কংগ্রেস হামলা চালাচ্ছে, সিবিআই স্পেশাল কোর্ট এখন পশ্চিমবঙ্গে কলকাতা একটাও নেই। কিন্তু এখানে আরেকটা জিনিস সবটাকে মনে রাখতে হবে, মানিকতলায় অভিজিৎ সরকার খুনের ঘটনায় তার দাদাকে আমরা বারবার হাইকোর্টে দাঁড়িয়ে, একেবারে কোর্ট চত্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি সিবিআই অফিসারের ভূমিকা কি। সিবিআই অফিসাররা আসেন না, কমপ্লেন নেন না, ফাইলটা পরিবারকে দেখান না পর্যন্ত। তার মা অজ্ঞান হয়ে গিয়েছেন আদালতে, কিন্তু তা সত্ত্বেও সিবিআই এর চোখ খোলে না। দেখুন, আমাদের রাজ্যে রাজনৈতিক হত্যার দিক দিয়ে যদি আপনি দেখেন তো এক্সটেন্ডেড বাম সরকার চলছে। বাম আমলে যেমন খুন হতো, 55,000 রাজনৈতিক কর্মী খুন হয়েছে, তৃণমূল একই কাজ করে চলেছে। আমাদের রাজ্যে একটা তদন্ত সিবিআই করে না, নিজে থেকে কোর্টের নির্দেশে করে, এবং সেই কোর্টে বহু কেসে এখনো চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে। সুতরাং কোর্টে কি কখন জাজমেন্ট বেরোবে বা কোর্ট কি এই শিশির যাদের পরিবার, যারা ভিকটিম পরিবার, সেই ভিকটিম পরিবারের সঙ্গে সিবিআই ইডি আধিকারিকরা যোগাযোগ রাখবেন কি রাখবেন না, এটা খুব প্রাইমারি একটা জিনিস। আরজিকরের ঘটনাতে সেম অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার একই অভিযোগ করে। একদম সিবিআই প্রতিটা ক্ষেত্রে যোগাযোগ রেখেছে, সবার হচ্ছে আইনজীবী কোর্টে আছে, আইনজীবীর মাধ্যমে অফিসাররা আসেনি না। তো আরজিকরের ঘটনায় সীমা পাউজার বিরুদ্ধে অভিযোগ করে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছেন পরিবারের মা বাবা, হাইকোর্টে রয়েছে, সুপ্রিম কোর্টে রয়েছে। আমরা তো সেটাই বলছি, যা অভিযোগ গিয়ে হাইকোর্টে বলবেন, সুপ্রিম কোর্টে বলবেন। কিন্তু সিবিআই এর ভূমিকাটা নিরপেক্ষ হবে না শীর্ষেন্দুদা, সিবিআই এর ভূমিকাটা নিরপেক্ষ হবে না। সিবিআই এবং ইডি নিরপেক্ষ তদন্ত আমরা প্রত্যেকে আশা করি। একদম। আজকে ইডি কে মারার পর 56 দিন লাগলো শাহজাহানকে গ্রেফতার করতে, আর সেই শাহজাহান ইডির আন্ডারে প্রেসিডেন্সি জেলে কি করে মোবাইল পায়, কি করে মোবাইল থেকে কথা বলে হুমকি দিতে পারে? এই জায়গাতে সিবিআই এবং ইডি অনেকগুলো জায়গায়, যেমন প্রত্যেকটা জায়গায় ভালো করেন, কিন্তু অনেকগুলো জায়গাতে তারা পিছিয়ে আছে। আরজি করের মা বাবা
সেখানে সিবিআই ডিরেক্টর শুধু না, সুপ্রিম কোর্টে বলছেন যে সিবিআই আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। আজকে অভিজিৎ সরকার শুধু নয়, আজকে যেমন যে কোনো মানুষ চলে যাওয়াটা হচ্ছে অনেক দুঃখজনক, কিন্তু যে দলেরই হোক, কিন্তু সেই জায়গাতে ইডি এবং সিবিআই নিরপেক্ষতাটা কেন বজায় রাখবেন না? তাহলে সমিতা পুরোটাই তার মানে সেটিং। বলুন শীর্ষেন্দুদা নিজে আইনজীবী হয়ে কি করে বলেন আমি বুঝতে পারলাম না। উনি জানেন প্রেসিডেন্সি যখন থাকে সেই জেলটা নিয়ন্ত্রণ করে রাজ্য সরকারের কর্মীরা, রাজ্য সরকারের পুলিশ। ইডি কে তো জানা করেছে, সেখানে ইডি এর কোনো ক্ষমতা নেই, সেই হাতে কোনো জেল নেই। আমি এই জায়গায় সমিতার কাছে যাই। সমিতা, তার মানে পুরোটাই সেটিং, তার মানে বামেরা যে অভিযোগ করে, কংগ্রেস যে অভিযোগ করে, সেটাই আসল। সেন্ট্রাল এজেন্সি সিবিআই বলুন, ইডি বলুন, যে নিরপেক্ষতার সাথে কাজ করা উচিত সেটা আমরা প্রতি মুহূর্তে দেখছি। তাদের সক্রিয়তা বিরোধী দল বা বিরোধী যে রাজ্যগুলোর মধ্যে ডবল ইঞ্জিন সরকার নয়, অর্থাৎ বিরোধীদের, তাদের উপর যত কিছু আজকে যতগুলো সিবিআই হয়েছে, এক্ষুনি অনেকগুলো উদাহরণ। তিহার জেলে তো অনুব্রতকে নিয়ে যাওয়া হয়েছিল, বালুকে তো অ্যারেস্ট করা হয়েছিল, যতগুলোই অ্যারেস্ট হয়েছে আজকে সবাই বেরিয়ে গেছে, বেল পেয়েছে। আমি আবার তাহলে জোর করে আটকে রাখা, আমি বলি কতদিন আপনি আটকে রাখতে পারেন? আপনি এটা কি করে পারেন? আপনি যখন মেহুল ভাইকে খুঁজে পাচ্ছেন না, আপনি যখন খুঁজে পাচ্ছেন না, তন্ময়দা একবার আপনাকে মনে করি অনুব্রত মণ্ডলকে সিবিআই যখন নিয়ে গেল, অনুব্রত মণ্ডল বাড়িতে ঠাকুর পুজো করছিলেন, বাইরে ছিলেন কেন্দ্রীয় বাহিনী এবং সিবিআই আধিকারিকরা যেভাবে নিয়ে গেলেন, আমরা প্রত্যেকেই ভেবেছিলাম ভয়ানক কিছু সামনে আসবে, কিন্তু প্রায় বছর দেড়েক বোধহয় আটকে রাখা হলো কেষ্টমণ্ডলকে, কিছু করতে পারলেন না, কিছু প্রমাণ করা গেল না, সেই কারণে কাউকে এবার জেলে আটকে রাখা যায় না, তাই বলতে গেছে কেষ্টমণ্ডল। বেশ বেশ, আপনাদের একবার দেখাই। সুপ্রিম কোর্ট বলেছেন ওয়ান-থার্ড হয়ে গেলে তাকে দিতে হবে। আজকে ল্যাংচা খাচ্ছেন, বেশটা হচ্ছে অধিকার। সবাইকে একবার থামাই, বিধানসভা সরগরম, একবার থামাই। বিধানসভা সরগরম বিভিন্ন ইস্যুতে। কখনো বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, দোলের দিন কোথাও কোথাও ইন্টারনেট বন্ধ করে একেবারে হামলা চালানো হয়েছে, প্রতিহিংসামূলক আচরণ ইত্যাদি, এবং একাধিক দাবি তাদের। বিধানসভায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? বিহার থেকে বা উত্তর পূর্ব ভারত থেকে কলকাতায় চিকিৎসা করাতে আসা রোগীদের প্রসঙ্গ তিনি তুলেছেন। বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, তাহলে এদের সকলের প্রসঙ্গ উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলা কিন্তু সকলকে আপন করে নেয়। দেখুন একবার। মার্চ শেষেই ঈদের এক সপ্তাহের মধ্যে রামনবমী। এই আবহেই এখন ধর্মময় বঙ্গ রাজনীতি। হিন্দু মুসলিম রাজনীতিতে তেতে উঠছে বাংলার মাটি, যার আঁচ বারবার পৌঁছে যাচ্ছে বিধানসভাতেও। গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় হিন্দু হিন্দু ভাই ভাই বলে পোস্টার পড়েছে। এই প্রেক্ষাপটে বুধবার বিধানসভায় মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা বলে বেড়াচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, তারা কি একবারও খোঁজ নিতে যাও যখন বিহার থেকে, ত্রিপুরা থেকে বা নর্থ ইস্ট থেকে বাংলায় এসে চিকিৎসা করায়? মুখ্যমন্ত্রী বলেন, বাংলা সবাইকে আপন করে নেয়, তবে কেন অন্য জায়গায় বাঙালি খেদাও করা হয়, খোঁজ নিয়েছো কখনো? এরপরে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ তৈরি হচ্ছে যোগ্য জবাব দেওয়ার জন্য। মানুষ মানে হিন্দু, আগামী দিন তৃণমূলের সাম্প্রদায়িকতা, মমতার মুসলমান সেজে নাটক করা সবকিছুর বিরুদ্ধে হিন্দু গর্জে উঠছে। আর এটা যত টের পাচ্ছে ততই মমতা ব্যানার্জি ভীত সন্ত্রস্ত হয়ে যান। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এই জায়গায় একবার শীর্ষেন্দুদার কাছে আসছি। শীর্ষেন্দুদা, বাঙালি খেদাওয়ের কথা বলছেন মুখ্যমন্ত্রী, এ রাজ্যে চিকিৎসা পরিষেবার উল্লেখ তিনি করছেন। উত্তর পূর্ব ভারত থেকে মানুষজন আসেন, বিহার থেকে মানুষজন আসেন, খুব ভালো কথা। আমরা দেখেছি অতি সম্প্রতি বাংলাদেশ থেকেও প্রচুর মানুষজন আসেন, এবং এই গন্ডগোলের জেরে কিন্তু এখানে হসপিটালে এই ধরনের কথা শোনা যাচ্ছিল। কিন্তু একটা খুব সাধারণ কৌতূহলের জায়গা, এবং কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণও রয়েছে সেখানে, যে পশ্চিমবাংলার চিকিৎসা ব্যবস্থা যদি এতটাই ভালো হবে, তাহলে এখান থেকে ভুরি ভুরি ট্রেনে করে মানুষজনকে দক্ষিণ ভারতে কেন যেতে হয় চিকিৎসার জন্য? সেটাই তো আগের দিনে মথুরাপুর প্রাইমারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বলেছিলেন যে 1976 সালে যটা বেড ছিল, আজকে 2025-এও সেই কটাই বেড আছে। এই তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি। আজকে স্বাস্থ্য যে কি অবস্থা, শুধু স্বাস্থ্য নয়, শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা জায়গার অবস্থা খারাপ। এই জায়গাতে আজকে প্রত্যেকে আমরা তো চাই
যে বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন লবে, বাংলাতে এমন কিছু থাকুক, শিক্ষার জন্য বাইরে থেকে আসুক, অন্যান্য রাজ্য থেকে, আজকে স্বাস্থ্যের জন্য অন্যান্য রাজ্য থেকে আসুক, সেটাই তো চাই। সেই জায়গাতে আজকে প্রত্যেকটা রাজনীতিবিদদের একটা কথা হচ্ছে হিন্দু লাল মুসলিম, না, হিন্দু মুসলিম প্রত্যেকে থাকবেন, সেটাই তো বাংলা। আজকে ভারতীয় সংবিধানের 1976 সালের যে 41তম সংশোধনে পর্যন্ত বলা হয়েছে ধর্মনিরপেক্ষতার কথা, সেই ধর্মনিরপেক্ষতাটা কোথায়? আজকে আমি আগের দিনও বলেছি যে মা শারদা বলতেন যে শরৎ আমার মা ছেলে আর আমজাদও আমার ছেলে। এই জায়গার থেকেই কিন্তু 1950 সালে সংবিধানটা রচিত হয়েছিল। সেই জায়গাতে আম্বেদকর বলেছিলেন যে ধর্মনিরপেক্ষতাটা হচ্ছে প্রথম ভারতবর্ষের ধর্ম, যেন কোনো রাজনীতির রাজনৈতিক দল যেন মনে করেন না সেটা আমার নিজের। আমি সমীরদার কাছে এই জায়গায় যাই, বাঙালি খেদাওয়ের কথা বলছেন মুখ্যমন্ত্রী, এক তো স্বাস্থ্যের উদাহরণ দিলাম, তার পাশাপাশি আরো একটা জিনিস মনে রাখতে হবে, পরিযায়ী শ্রমিকের হিসেব যদি আপনি দেখেন সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ একেবারে উপরের সারিতে। দক্ষিণ ভারতই বলুন আর গুজরাটের দিকটাই বলুন, পশ্চিম ভারতেই বলুন, বাংলা থেকে কিন্তু প্রচুর সংখ্যক পরিযায়ী শ্রমিক। দেখুন, অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে বাংলাকে ছোট প্লিজ করবেন না। নিজেকে অসম্মান করলে অন্যকে সম্মান কিভাবে করবে? আমি আবারও বলছি যে বাংলা যেভাবে পরিচিত হচ্ছে, আজকে বিমাত্রিক সুলভ কেন্দ্রের সরকার বিরোধীদের উপরে লাঠিবাজ করার সময় লঙ্কার গুঁড়ো ছোড়ার সময় তো এই কথাটা মনে থাকে না। হকের টাকা, পাওনার টাকা, আজকে 100 দিনের কাজ বলুন, আবাস যোজনা বলুন, যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো বাংলায় ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আর কেন্দ্র যেভাবে বিমাত্রিক সুলভ আচরণ করে সেই টাকা আটকে রাখছে, এইটা কিন্তু মাথায় রাখবেন। কোনোভাবে ফেডারেল স্ট্রাকচার বলে একটা স্ট্রাকচার আছে যেটাকে দুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। আমি মনে করি বিরোধী হলেও কিন্তু ভারতবর্ষের অন্যতম রাজ্য বাংলা কোথায় কোথায় স্বাস্থ্য থেকে শিক্ষা কোথায় এগিয়ে গেছে। আপনারাই তো কৃষিতে প্রথম করেন, আপনারাই তো কেন্দ্র সরকার পুরস্কারও দেন। সমিতা যেটা বললেন না, সেটা হচ্ছে একদম পুরস্কারও তো দেন, কেন্দ্র সরকার পুরস্কার দেয়, আবার কেন্দ্র সরকারই বঞ্চিত করে। দেখুন এটা লজ্জা। আপনি বলেছেন, একটু বলে দেই, এটা হচ্ছে একজন স্বাস্থ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন বাম আমলে অনেক বেশি ইঁদুর ছিল, এখন ইঁদুরের সংখ্যা কমেছে। 14 বছরে হাসপাতালে ইঁদুর মারতে পারেনি এরা। এই স্বাস্থ্যমন্ত্রী আজকে হাসপাতালে কর্মরত অবস্থায় 9 আগস্ট যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনার সমাধান কোথায়? পরিবারের মানুষ কিন্তু এখনো দৌড়ে বেড়াচ্ছেন কলকাতা থেকে দিল্লি। শেখ শাহজাহান 56 দিন পরে ধরা পড়েছিলেন রাজ্য পুলিশের হাতে, কিন্তু সন্দেশখালীতে আবারও কি সেই হুমকি সংস্কৃতি চালু হয়ে গিয়েছে? দমদম জেলে বন্দি থেকেই শাহজাহানের বিরুদ্ধে এবার হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। নাজার থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। আমি এই জায়গায় সমীরদার কাছে আসবো। সমীরদা, শেখ শাহজাহান 56 দিন পরে একেবারে পুলিশকে নাকের জলে চোখের জলে ঘুরিয়ে সেই শেখ শাহজাহানকে অবশেষে ধরা পড়েছিলেন, কিন্তু নজরদারিটা কোথায়? না, যদি যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে আজকে আপনারা বলছেন হুমকির ফোন, যদি ব্যাপারটা সত্য কি আমি জানি না, তবে যদি ঘটে পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখবে। আর একটা কথা মনে রাখবেন যে সব অভিযোগ মানে যে সব সত্য তার দেখার দায়িত্ব যদি হয়েও থাকে, পাবে কেন? একটা প্রেসিডেন্সি জেলে থাকা মানুষ সিবিআই ইডি তত্ত্বাবধানে আমি ধরেই নিলাম আর একজন আইজি আছে, আমি মনে করি না যদি ঘটে এটা প্রশাসন নিশ্চয়ই এটা নিয়ে বিরোধীদের এত আনন্দ। জেল সুপার কি করেন? জেল সুপারের কি কাজ? সেই জায়গাতে পর্যবেক্ষণ করা। আজকে জেসিবি শাহজাহান, আজকে রাজনৈতিক প্রশ্রয়দাতা যে সকল দুষ্কৃতী তাদের তাই উন্মত্ত অত্যাচার, এই শাহজাহান শুধু না, প্রত্যেকটা জায়গায় শুধু আবারও তাদের উপরে হামলা চালানো হবে এমনই হুমকি শেখ শাহজাহান খোদ একেবারে জেলে বসে দিচ্ছেন, এবং অবশ্যই প্রশাসনের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবে। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ।